আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে পাওয়ার সেক্টর নিয়ে কথা বলা হয়। পাওয়ার সেক্টরে কতগুলো স্টক নিয়ে কথা বলা হবে। আপনারা জানেন যে পাওয়ার ইন্ডাস্ট্রিটা, পাওয়ার সেক্টরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব বড় একটা সেক্টর। এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট পাওয়ার ট্রান্সমিশন জেনারেশন যারা করে আর কি। তো যাই হোক, এখানে একটু ছোট ধরনের স্টক নিয়ে কথা বলা হবে, যেগুলোর শেয়ার দর খুবই কম, মানে কোনোটা 10 টাকারও নিচে রয়েছে। আর চারটা যে কভার করা হবে, প্রত্যেকটি দাম কোনোটা 30 টাকা, কোনোটা 10 টাকা, 20 টাকা, মোট কথা 50 টাকার নিচে রয়েছে আর কি। এই ভিডিওতে যে চারটি কোম্পানির পরিচয় করে দেওয়া হবে। যারা এ ধরনের ছোটো কম দামি শেয়ার খুঁজছেন আর কি, তারা এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন। কারণ যে বিশেষজ্ঞরা বলে, মানে যারা আর কি মার্কেটের বোদ্ধা, যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু পটেনশিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার। তো যাই হোক, এই ভিডিওতে সেই কোম্পানিগুলো পরিচয় দেখে নেব, এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল কী অবস্থায় রয়েছে, বিজনেস কি আগাচ্ছে না পিছোচ্ছে, সব কিছুই দেখে নেব। দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। এগুলো কোনো ধরনের বাই বা সেল রিকমেন্ডেশন নয়, জাস্ট ইনফরমেশন প্রোভাইড এবং স্টাডি পারপাসের জন্যই থাকে। তো যাই হোক, চলে আসবো সেই কোম্পানিগুলো পরিচয়ে। তো প্রথম যে কোম্পানিটি দেখে নেব, যেটা হচ্ছে রতন ইন্ডিয়া পাওয়ার, যেটা ইন্ডিয়ার যে লার্জেস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটা কোম্পানি, যেটার অমরাবতী এবং নাসিকে সবচেয়ে বড় এদের যে রয়েছে আর কি ক্যাপাসিটি 2700 মেগাওয়াটের, যেটা রয়েছে মহারাষ্ট্রের মধ্যে রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিটি যদি দেখেন, এদের শেয়ার দরের যে অবস্থাটা 9 টাকা, এর যে শেয়ার দর মাত্র 9 টাকা। রিসেন্ট পারফরমেন্স দেখলে ওভারঅল মার্কেট ডাউন রয়েছে, এটাও ডাউন রয়েছে। হাই থেকে রিসেন্ট হাই থেকে যদি দেখেন, মোটামুটি 45%-এর কাছাকাছি, না, এটা 50%-এর উপরে, 55 বা তারও বেশি আর কি, সেরকম কিন্তু কারেকশনে রয়েছে। তো এরকম ছোটো স্টকে এরকম কিন্তু ভোলাটিলিটি থাকবেই। আপনি যখন এ ধরনের ছোটো কোম্পানিতে যাবেন, স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানিতে যাবেন, এটা স্মল ক্যাপ ধরনের একটা কোম্পানি মার্কেট ক্যাপিটাল অনুযায়ী। তো এক্ষেত্রে এরকম ভোলাটিলিটি থাকবেই, যেটা 5 বছরে দেখুন 339% রিটার্ন দিয়েছে। তারপরে এই মার্কেটের খারাপ অবস্থার সময় কিন্তু এটার মধ্যেও কারেকশন এসেছে, যেটা 9 টাকা বর্তমানে চলছে। তো এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর যে মার্কেট ক্যাপিটাল 4785 কোটি, এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি। ভ্যালুয়েশনটা ঠিকঠাকই বলা যায়, 37.8 রয়েছে। বুক ভ্যালু 8 রয়েছে, বর্তমানে 8 টাকার আশেপাশে চলছে। আর ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না, ফেস ভ্যালু 10ই রয়েছে। তো এই কোম্পানিটির যদি দেখেন বিজনেসটা, যেটা মূল বিষয়, যে কোনো কোম্পানির ক্ষেত্রে আপনি বিজনেসটাকেই দেখবেন যখন লং টার্মে আপনি ইনভেস্ট করতে যাবেন। তো 2020 থেকে, মানে গত 5 বছরের হিসাবে যদি দেখেন, গত 5 বছরে 2020-তে এদের সেলস হতো 1774 কোটি, তারপরে 2021-এ 1500 হলো, কমে গিয়েছিল। তারপর দেখুন 3200, 3300, 3200, মানে একটু ফ্ল্যাটিশ চলছে, কিন্তু বিজনেস তারা কিন্তু বাড়ানোর চেষ্টাই করছে। আপনি প্রফিটেবিলিটি দেখুন, যেখানে নেগেটিভে ছিল মাঝখানে অনেক দিন, ইদানিং কিন্তু পজিটিভে ফিরে এসেছে এবং সেটা বাড়ানোর চেষ্টা করছে। দেখুন 2020-তে এদের পজিটিভে ছিল, তারপরে 2021, 22, 23 এরা কিন্তু নেগেটিভে চলে গিয়েছে। দেখুন, এই কোম্পানিগুলোর শেয়ার দরে যেমন ভোলাটিলিটি থাকে, তার কারণ এদের বিজনেসের ভোলাটিলিটি সেরকম থাকে। এগুলো ছোট ধরনের কোম্পানি, এরা অর্ডার যখন পায় তখন এদের বিজনেস ভালো হয়, যখন অর্ডার পায় না তখন বিজনেস খারাপ হয়। তো যার জন্য এই ডেটাগুলোর মধ্যেও কিন্তু ভোলাটিলিটি দেখতে পারবেন। তো ইদানিং প্রফিটেবিলিটির মধ্যেই রয়েছে এবং প্রফিটেবিলিটির মধ্যে ইমপ্রুভমেন্ট কিন্তু আনার চেষ্টা করছে। আপনি যদি হিসাব দেখেন, গত 3 বছরে 29% কোম্পানি সেলস গ্রোথ দেখেছে। এদিকে ব্যবসা কিন্তু ঠিকঠাক রয়েছে, সেভাবে প্রফিট গ্রোথটা দেখাতে পারেনি। 46% নেগেটিভ রয়েছে, কিন্তু গত বছর দেখুন 3% তাদের সেলস গ্রোথ, 3% নেগেটিভ, কিন্তু তাদের যে প্রফিট গ্রোথ 106% দেখিয়েছে। তো এরকম কিন্তু রয়েছে। দেখুন, এই কোম্পানিগুলো, এই যেগুলো প্রাথমিক অবস্থায় ছোট অবস্থায় রয়েছে যে কোম্পানিগুলো, সেগুলোর সব কিছু কিন্তু স্ট্রং পাবেন না। তো তার মধ্যে দেখতে, এর ব্যালেন্স শিটটা দেখে নিন। এর ব্যালেন্স শিটটা যদি দেখেন, দেখুন যেটা তাদের ঋণ আগে বেশি ছিল সেটা কমাচ্ছে, কিন্তু এটা একটা ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। 2020-তে 4500 কোটি ঋণ রিজার্ভ ছিল, -4500 কোটি রিজার্ভ ছিল, এখন সেটা কমাতে কমাতে 916 কোটি মাইনাস আর কি, এখনও মাইনাসেই রয়েছে। দেখুন ঋণ, দেখুন 12,000 কোটি এরকম ছিল, এখন সেটা 3,463 কোটি ইমপ্রুভমেন্ট আনছে তারা তাদের ব্যালেন্স শিটের মধ্যে। কিন্তু স্ট্রং না, এখন পর্যন্ত স্ট্রং না, কিন্তু ইমপ্রুভমেন্ট আনছে, কিন্তু তারা তাদের ঋণ কমাচ্ছে, রিজার্ভকে স্ট্রং করার দিকে এগোচ্ছে।
তো এরকম রয়েছে তাদের ব্যালেন্স শিট। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 44% প্রমোটর রয়েছে, এফআই রয়েছে 5%। ইদানিং এফআইরা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। দেখুন গত কয়েক কোয়ার্টার ধরে কনসিস্টেন্টলি এফআইরা হোল্ডিং বাড়িয়েছে, আর ডিএরাও তাদের হোল্ডিং কিন্তু অক্ষত রেখেছে। 6.5%-এর মতো বর্তমানে রয়েছে, আর পাবলিক রয়েছে 44%-এর মতো। তো এরকম রয়েছে হচ্ছে তাদের যে ডেটাগুলো, তাদের মধ্যে মানে সম্ভাবনা রয়েছে আর কি, ইমপ্রুভমেন্ট আনছে, তাদের ব্যালেন্স শিটে ইমপ্রুভমেন্ট আনছে, তাদের সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ দেখানোর চেষ্টা করছে। তো যাই হোক, এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। এরপরে রয়েছে জেপি পাওয়ার ভেঞ্চার লিমিটেড, যেটা বর্তমানে 13 টাকায় চলছে। এটা যদি দেখেন পারফরমেন্স এদের গত 6 মাসে 24%-এর মতো নেগেটিভ, 1 বছরে 25%-এর মতো নেগেটিভ, 5 বছরে 1244%-এর মতো রিটার্ন। ইদানিং কিন্তু একটু কারেকশনেও রয়েছে, হাই থেকে দেখলে মোটামুটি 45%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে চলে এসেছে। জানেন বাজারের অবস্থা এখন, ইন্ডিয়ান মার্কেট কিন্তু একটু বিয়ারিশ মোডেই চলছে। তো যাই হোক, এই কোম্পানির যদি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, 9,156 কোটি, এটাও স্মল ক্যাপ। এর ভ্যালুয়েশনটা কিন্তু অ্যাট্রাকটিভ রয়েছে, দেখুন 5.91 রয়েছে ভ্যালুয়েশন। বুক ভ্যালু 17 রয়েছে, তার চেয়ে কারেন্ট প্রাইস মানে বুক ভ্যালুর চেয়েও কম রয়েছে, 13 টাকা 4 পয়সা এরকম আশেপাশে চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে। আচ্ছা, এর বিজনেসটা কেমন চলছে? 2020-তে যদি দেখেন 3200 কোটি ছিল তাদের সেলস, তারপরে 4600 হলো, 3300 হলো, তারপরে 4600 হলো পরের বছর, তারপরে 5700 হলো, 6700 হলো, আর এখন পর্যন্ত 5600 রয়েছে। মানে ধীরে ধীরে কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে, তাদের সেলস মানে ব্যবসা তাদের বাড়াচ্ছে। প্রফিটেবিলিটি যদি দেখুন 2020 পর্যন্ত নেগেটিভে ছিল, তারপরে পজিটিভে আসলো এবং কনসিস্টেন্টলি ইদানিং প্রফিটেবিলিটি দেখাচ্ছে এবং তার মধ্যে গ্রোথ আনার চেষ্টা করছে। যেখানে 281 কোটি প্রফিট ছিল 2021-এ, এখন সেটা 1247 কোটি। ইমপ্রুভমেন্ট আসছে কিন্তু। দেখুন গত 3 বছরে 27% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, 98% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে। গত বছরও 218%-এর দুর্দান্ত প্রফিট গ্রোথ দেখিয়েছে। আর গত 3 বছরের স্টক প্রাইস সিএজিআর 23%, গত বছর তো নেগেটিভই রয়েছে। তো যাই হোক, তাদের বিজনেসে যে ইমপ্রুভমেন্ট রয়েছে, গতি রয়েছে, সেটা কিন্তু তাদের এই ডেটাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এদের যদি ব্যালেন্স শিটে চলে যান, ব্যালেন্স শিটটা দেখে নিই। এদের রিজার্ভটাও দিন দিন শক্ত করছে আর কি। 2020-তে ছিল 3000 কোটি, এখন সেটা বাড়তে বাড়তে 5000 কোটি হয়েছে। আর ঋণ যেখানে একসময় 23,000 কোটি ছিল, সেটা কমাতে কমাতে এখন 4000 কোটির কাছাকাছি এনেছে। ইমপ্রুভমেন্ট কিন্তু আনছে, যদিও স্ট্রং না, মানে শক্ত হওয়ার দিকে এগোচ্ছে আর কি। তো এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিই। তখন 24%-এর মতো প্রমোটর, আচ্ছা এটা সেপ্টেম্বরে, আচ্ছা 24%-এর মতো প্রমোটর রয়েছে, এফআই রয়েছে 6.5%-এর মতো, ডিআই রয়েছে 17.49%, আর পাবলিক রয়েছে 52%। ইদানিং এফআই ডিআই এটা সামান্য কিন্তু প্রফিট বুকিং করেছে। তো যাই হোক, এগুলো প্রফিট বুকিং হয়, কিন্তু ওভারঅল মানে সিনারিও রয়েছে, তাদের যে ডেটাগুলোর মধ্যে কিন্তু ইমপ্রুভমেন্টের চিহ্ন দেখা যাচ্ছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। আচ্ছা, এরপরে স্টকে চলে যাব, যেটা এদের মধ্যে সবচেয়ে পপুলার স্টক আর কি বর্তমানে, সুজলান এনার্জি লিমিটেড, যেটা দুর্দান্ত একটা পারফরমেন্সের মধ্যে ছিল। ইদানিং মার্কেটের খারাপ অবস্থায় এটারও কিন্তু কিছুটা প্রফিট বুকিং হয়েছে। এখন যদি আপনি দেখেন হাই থেকে প্রায় 40%-এর মতো, রিসেন্ট হাই থেকে 40%-এর মতো কারেকশনে রয়েছে। 49 টাকা 85 পয়সায় চলছে আজকে ডেটে, যে ডেটে ভিডিওটা হচ্ছে। তো রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 6 মাসে 32%-এর মতো ডাউন, 1 বছরে 16%-এর মতো রিটার্ন, কিন্তু 5 বছরে দেখুন 2165%-এর মতো কিন্তু খুব দুর্দান্ত একটা মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে। তারপরে এই কারেকশনটা একটু এসেছে ইদানিং এই মার্কেটের অবস্থার জন্য। তো যাই হোক, এই কোম্পানির যদি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর মার্কেট ক্যাপিটাল 67,298 কোটি। এটা লার্জ ক্যাপের মধ্যেই পড়ে, ক্যাটাগরির মধ্যে পড়ে, যেটা হিসাব রয়েছে। প্রাইস আর্নিং রেশিওটা একটু হাই রয়েছে, 57-র আশেপাশে রয়েছে, মানে প্রচণ্ড একটা গতি দিয়েছিল। রিটার্ন অন ইকুইটি 28%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 3.32 রয়েছে, আর বর্তমানে 49 টাকা 49.5 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে। আচ্ছা, এদের যদি আপনি হিসাব দেখেন, তাদের বিজনেসে দেখুন 2020-তে এদের সেলস হতো 2900 কোটি, তারপরে বছর বেড়ে হলো 3300, তারপরে বছর বেড়ে হলো 6500, তারপরে 5900 আর কি, তারপরে 6500, এখন 9200। মানে বৃদ্ধি কিন্তু হচ্ছে, এবং এই ইমপ্রুভমেন্টের জন্যই কিন্তু তাদের শেয়ার দরেও এই গতিটা এসেছে। দেখুন, যে কোম্পানিটির মধ্যে কনসিস্টেন্সি ছিল না, ইদানিং কনসিস্টেন্সি এসেছে আর কি। আর তাদের যে নেট প্রফিটেবিলিটি, সেটার মধ্যে পজিটিভিটি দেখা যাচ্ছে গত 3 বছর ধরে। তো এর যদি হিসাবগুলো দেখেন, গত 3 বছরে 25% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, 45% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে, একটা ডিসেন্ট এবং ভালো গ্রোথ দেখিয়েছে, আর 76% স্টক প্রাইস সিএজিআর দেখিয়েছে। মানে এদিকে
তাদের শেয়ার দরেও কিন্তু গতিটা এসেছে। আচ্ছা, এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 13% মতো প্রোমোটার রয়েছে, এখানে প্রোমোটার কিন্তু খুব কমই রয়েছে, কিন্তু এফআই 22.87% মতো রয়েছে, ডিআই 9.31% মতো রয়েছে। ডিআইরা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে, এফআইরাও হোল্ডিং বাড়িয়েছে ইদানিং সামান্যই আর কি, ওই গত কোয়ার্টারের তুলনায় একটু প্রফিট বুকিং করেছে, কিন্তু লং টার্মে দেখলে কিন্তু বাড়াচ্ছে, এফআই ডিআইটা হোল্ডিং বাড়াচ্ছে। আর পাবলিক রয়েছে 54% মতো। তো এই কোম্পানিরও কিন্তু সম্ভাবনাময়, এটা একটা স্টক যেটা বিশেষজ্ঞরা বলে, তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। আচ্ছা, এরপরে আর একটা কোম্পানি রয়েছে রিলায়েন্স গ্রুপ, মানে এটা রিলায়েন্স, এটা অনিল আম্বানির না, এটা হচ্ছে তার ভাইয়ের এই কোম্পানিটি, যেটা 33.40 টাকা বর্তমানে চলছে, খুব খারাপ অবস্থায় মানে চলে এসেছিল, ইদানিং বাউন্স ব্যাক। আপনি যদি লং টার্মের চার্টটা দেখেন দেখলেই বুঝতে পারবেন, একেবারে মাটিতে শুয়ে পড়েছিল, ইদানিং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তো যদি গত 1 বছরের রিটার্ন দেখেন 42% মতো রয়েছে, গত 5 বছরে 1987% মতো দুর্দান্ত রিটার্ন, রিসেন্ট হাই থেকে দেখলে 34-35% মতো কিন্তু কারেকশনে রয়েছে, যেটা 33.40 টাকা চলছে। আচ্ছা, এরপরে যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 33,360 কোটির মার্কেট ক্যাপিটাল, এর বুক ভ্যালু 35 রয়েছে, পিইটা অ্যাভেলেবেল নেই, আর বর্তমানে 33 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে। আচ্ছা, এর বিজনেসটা কেমন ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেলস যদি দেখেন 2020-তে ছিল 7,500 কোটি, এখনও 7,600 কোটি, 7,900, 7,500, মানে একটা ফ্ল্যাটিশ, বড় সড়ো ইমপ্রুভমেন্ট দেখা যায়নি, দেখা যাচ্ছে না আর কি। আচ্ছা, এদের প্রফিটেবিলিটির মধ্যে যদি দেখেন এখনও কিন্তু কোনো কনসিস্টেন্সি নেই, মাঝখানে নেগেটিভ ছিল, তারপরে পজিটিভে আসলো, আবার নেগেটিভে গেছে, এবার কিন্তু পজিটিভে এসেছে। তো যাই হোক, এরকম এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এরকমই আর কি, ইমপ্রুভমেন্টটা আপনি দেখতে পারবেন এর যে ব্যালেন্স শিটের মধ্যে দেখুন, তাদের যে ঋণটা তারা কিন্তু দিন দিন কমাচ্ছে, যেটা 30,000 কোটির কাছাকাছি ছিল একসময়, তারপরে কমাতে কমাতে 25,000, 23,000, এখন 14,000 কোটির মতো রয়েছে তাদের কিন্তু ঋণ, যেটা কমিয়েছে। আচ্ছা, শেষ অবধি সেপ্টেম্বর পর্যন্ত ডেটাগুলো অ্যাভেলেবেল রয়েছে, সেপ্টেম্বর 2024। আচ্ছা, তাতে কিন্তু ইমপ্রুভমেন্ট। আর দেখুন রিজার্ভটাও কিন্তু বাড়াচ্ছে, 9,000 কোটি ছিল, এখন 10,376 কোটি, মাঝখানে কমে গিয়েছিল। তো ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করছে, আপনি যদি ডিটেলসে দেখেন দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 23% মতো প্রমোটার রয়েছে, 13% রয়েছে এফআই, ইদানিং এফআইয়ের হোল্ডিং বাড়িয়েছে, 2.88% মতো ডিআই রয়েছে, ডিআইরা ইদানিং প্রফিট বুকিং করেছে, আর পাবলিক রয়েছে 60% মতো। তো এরকম মেলানো মেশানো মানে এর ডেটাগুলো রয়েছে, কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ। তো বললাম প্রথমেই যে এ ধরনের যে ছোট কোম্পানিগুলো রয়েছে, যেগুলো স্ট্রাগল করছে, এখনও কিন্তু সেরকম পজিশনে আসতে পারেনি। তো আপনাকে যদি বড় রিটার্ন পেতে হয়, বেশি রিটার্ন পেতে হয়, তবে রিস্কও বেশি নিতে হবে। তো এ ধরনের কোম্পানি কিন্তু সবসময় রিস্কই হবে। তো সেজন্যই অবশ্যই আপনি যখন ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা করবেন, তখন রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই করবেন। তো যাই হোক, এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলোকে মানে এগুলো কিন্তু জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে, এগুলো স্টাডি পারপাসেই থাকে, এগুলো কোনো ধরনের বাই বা সেল রিকমেন্ডেশন নয়। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নয়। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।